আসসালামু আলাইকুম বন্ধুরা। স্বাধীন বাংলাদেশে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে আমি আজকে আমার এই ভিডিওটা শুরু করছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সাম্প্রতিক ঘটে যাওয়া কিছু ঘটনা এবং আমাদের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার যে পতন, সে পতন নিয়ে। আপনারা একটা ভিডিও দেখছিলেন, সেখানে শেখ হাসিনা বলছিল যে শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। কিন্তু তার প্রমাণ কিন্তু আমরা সবাই পাইছি। সে শুধু একা পালায় নাই, সে পালাইছে এক কাপড়ে পালাইছে, পাশাপাশি তার যত লেংটু বেংটু ছিল তাদেরকে ছেড়ে রাইখা পালাইছে। শেখ হাসিনা পালিয়ে গেলেও বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। শেখ হাসিনা দেশ ত্যাগের পর একের পর এক এমপি মন্ত্রীদের দেশ থেকে পালিয়ে যাওয়ার হিড়িক পড়েছে বিমানবন্দরে। দেশ ত্যাগের হিড়িক পড়েছে এমপি মন্ত্রী, আমলা ও আলোচিত ব্যবসায়ী পাড়ায়। ভারতে পালিয়ে যেতে চাইলে আটক করা হয় সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে। বিকেলে একই দেশে পালিয়ে যাওয়ার সময় সাধারণ যাত্রীদের হাতে আটক হন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। এখন এক একজন এয়ারপোর্টে যাচ্ছে, পালাতে যাচ্ছে, একজনের পর একজন ধরা খাচ্ছে। তো এই যে একটা ম্যাসাকার তৈরি হয়েছে এবং ম্যাসাকারের পর স্বৈরাচারের যে পতন হইল, পতনের পর তাদের যে অবস্থা, এই অবস্থার জন্য দায়ী কে? শেখ হাসিনা নিজে। তার মিথ্যাচার, তার প্রশাসনের উপর এক্সট্রিম বল প্রয়োগ, প্রত্যেকটা স্থানে একটা ইনফরমেশনকে তার মতো করে ম্যানিপুলেট করে প্রেজেন্ট করা, এই কাজগুলোই কিন্তু তার আজকে পতনের কারণ। দেখেন আপনি, শেখ হাসিনা সরকার এই যে ঘটনাটা সাম্প্রতিক, এই ঘটনাটাই দেখেন। আমাদের চোখের সামনে যা ঘটে গেছে, আমাদের চোখের সামনে আবু সাইদকে গুলি করে মারলো, আমাদের চোখের সামনে মুগ্ধ মারা গেল, আমাদের চোখের সামনে আরো কত মানুষ মারা গেছে, গণকবর পাওয়া গেছে অনেক জায়গায়। এবং গণকবর মানে কি? গণকবর মানে হচ্ছে হত্যাকে গোপন রাখার চেষ্টা। মানে হচ্ছে হত্যাকাণ্ডের পর সেই পরিচয়টাও, যে সে কয়টা লাশ হত্যা করছে, সে কয়জনকে হত্যা করছে, সেইটাও গোপন করার চেষ্টা হচ্ছে গণকবর মিনিংস। এখন সে গণকবর দিছে এবং দেওয়ার পরে সেখানে ইন্টারনেট শাটডাউন করে দিয়েছে, যেন বাংলাদেশের মানুষজন কিছু দেখতে না পারে, কিছু জানতে না পারে। ক্ষমতার কত চাহিদা থাকে মানুষের, কিন্তু অবশেষে কিন্তু ক্ষমতা থাকে না। সেটার প্রমাণ হচ্ছে এটা। সে জায়গায় জায়গায় মিথ্যা বলছে। সেই গণকবরগুলা সে বলছে যে আমরা তো মারি নাই, আমরা সবাই দেখছি পুলিশ মারছে, বলছে যে পুলিশ মারে নাই। কত বড় মিথ্যা! এখন চিন্তা করেন, হাজার হাজার লাখ লাখ মানুষের চোখের সামনে ঘটে যাওয়া যে কথাটা, যে ঘটনা, চোখের সামনে ঘটে যাওয়া যে ঘটনা, সেই ঘটনাকে হাজার হাজার লাখ লাখ মানুষের চোখের সামনে যে ঘটনাটা ঘটে গেছে, সেই ঘটনাটাকেও মিথ্যা বানায় দিছে। অর্থাৎ আমরা সবাই মিথ্যা, শুধুমাত্র সে সত্য। প্রশাসনের উপর এক্সট্রিম বল প্রয়োগ, পুলিশকে সামরিককরণ, মানে পুলিশকে সামরিকরণ করে দিয়েছে। পুলিশ যাকে তাকে গুলি করতে পারবে, এরকম একটা ক্ষমতা পুলিশকে দিয়ে দিয়েছে। প্রশাসনের মধ্যে আইন ব্যবস্থা, সুপ্রিম কোর্ট থেকে নিয়ে একদম পুলিশের কনস্টেবল পর্যন্ত, সচিবালয় থেকে নিয়ে মন্ত্রণালয় পর্যন্ত, প্রত্যেকটা জায়গায় শেখ হাসিনা নিজের মতো করে লোক বসায় রাখছে। তারা কি করছে? সব যে শেখ হাসিনার লোক, তারা কি করছে? তারা করছে কি, তাদের যে নিচে কর্মরত যে কর্মচারীরা আছে, তাদের উপর বল প্রয়োগ করছে। তাদের উপর বল প্রয়োগ করছে যে শেখ হাসিনার মন মতো এবং ভারতীয় মোদির মন মতো যেন সবকিছু বাংলাদেশে ঘটে, সেটার জন্য তারা বল প্রয়োগ করছে। মিডিয়ার উপর চাপ দিছে যেন মিডিয়া কোনো কিছু বলতে না পারে। ডিজিটাল আইন নিয়ে আসছে যেন আমরা কোনো কিছু সরকারের বিরুদ্ধে বলতে না পারি, কারণ বললেই আমাদেরকে এসে ধরে নিয়ে যাবে। এত অত্যাচার! একজন রিক্সা চালক আমাকে একদিন বলল যে সে যদি পুলিশ তাকে ধরলেই সে 1200 টাকা জরিমানা দিতে হয়, 1200 টাকা পুলিশকে দিতে হয়। বলে যে ভাই, আমি সারাদিনে কামাই 1500 টাকা, 400 টাকা আমার দিয়ে দিতে, 500 টাকা দিয়ে দিতে হচ্ছে রিক্সার জন্য জমা। এখন যদি 500 টাকা রিক্সার মধ্যে জমা দেই এবং আপনি যদি আমার কাছ থেকে 1200 টাকা নিয়ে যান, তাহলে আমি এই টাকাটা পাবো কই? তারপরও রিক্সাটা নিয়ে গেছে। ম্যানিপুলেটেড ইনফরমেশন এবং মিস ইনফরমেশন দেওয়া। সে একটা রেল চুক্তি করছে ভারতের সাথে, যেটা নিয়ে কিছুদিন আগে খুব আলোচনা হয়েছে, তারপরে এই কোটার সংস্কারের বিষয়টা আসছে। সে ভারতের সাথে একটা রেল চুক্তি করছে। সেই রেল চুক্তিতে সে কি বলছে, রেল চুক্তিটা কিভাবে হয়েছে, রেল চুক্তি, এই রেল ট্রেন দিয়ে কি আসবে, কি যাবে, কোনো কিছু বাংলাদেশের কোনো কর্মরত যারা আছে তারা দেখতে পারবে না। অর্থাৎ সবার কাছ থেকে গোপন। এই ফাইলটা কার কাছে? ফাইলটা প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী ছাড়া এটা কেউ দেখতে পারবে না।
অর্থাৎ বাংলাদেশের ভিতর দিয়ে কি ঘটছে সেটা বাংলাদেশের মানুষ জানতে পারবে না। তারপর যখন কোনো একটা কিছু ঘটে যাবে ট্রেনের ভিতর, ধরেন ট্রেন কেউ আগুন লাগাই দিল, অর্থাৎ আওয়ামী লীগে আগুন লাগাই দিল, দেওয়ার পর ভারত বলবে যে আরে আমাদের তো সম্পদ নষ্ট হচ্ছে, আমাদের সম্পদ যেহেতু নষ্ট হচ্ছে তাহলে আমাদের সেনারা তারা ওইখানে প্রোটেকশন দেবে। এই ষড়যন্ত্রটা চলতেছিল মূলত। এখন দেখেন এই ষড়যন্ত্রটা চলতেছিল, এটা আমি কিভাবে বুঝলাম? আমি বুঝলাম হচ্ছে এইভাবে যে ভারতে যখন এই পরিকল্পনাটা করছে এবং তারপরে কোটা সংস্কার আন্দোলন আসছে, এই কোটা সংস্কার আন্দোলন আসার পর কিন্তু আপনার ভারতের যে রেলের বিষয়টা ওটা কিন্তু চাপা পড়ে গেছে। চাইছিল চাপা রাখতেই, কিন্তু চাপা পড়ছে ঠিকই, কিন্তু এখন যখন তার এই কোটা সংস্কার যখন এখন রেভুলেশন গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে, তখন কিন্তু সরকার পতন হয়েছে। আর সরকার পতন হওয়ার সাথে সাথে দেখেন ভারত কি করতেছে, ভারত তাদের যে বাহিনীগুলা, যে তাদের যে রয়ের এজেন্টরা আছে, ওই এজেন্টদেরকে পাঞ্জাবি পরায়া, তারপর বেস্ট লাগায়া, হাতের মধ্যে গান দিয়া রাস্তায় নামাই দিছে যে তোমরা গুলি করো আর নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলো। আমি একটা ফুটেজ দেখছি যেখানে কিনা বলা হয়েছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলছে আর গুলি করতেছে। অর্থাৎ মোদি চাইছে যে বাংলাদেশে যখন যেহেতু এখন সরকার নাই, সেহেতু বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দিই পৃথিবীর সামনে, তারপর আমরা আমাদের নিজেদের সেনাবাহিনী নিয়ে যাব। অর্থাৎ মূল ঘটনা এটাই যে বাংলাদেশকে দখল করার একটা পরিকল্পনা। কিন্তু সেই পরিকল্পনার প্রেক্ষিতে বাংলাদেশের মানুষ কি করবে? বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে একটা সেনা আছে। ভারত যদি মনে করে যে বাংলাদেশের ভিতরে আইসেই শুধু কোনো কিছু করবে, সেটা সম্ভব না। 18 কোটির দেশ, এটা 18 কোটি মানুষের দেশ। 18 কোটি মানুষের দেশে যতগুলো পরিবার আছে, প্রত্যেকটা পরিবারের ঘরে একজন করে সৈনিক আছে। আর সেটা প্রমাণিত হয়েছে এখন, আপনারা সবাই দেখছেন, কোনো কিছুই তাদেরকে থামাইতে পারে না। ভারত যদি চায় যে তাদের সেনাবাহিনী ঢুকাবে, তাও সেটা পারবে না, পারবে না। আর তার জন্য অনেক ষড়যন্ত্র করবে। তার জন্য আপনার আগুন লাগাই দিবে দেশের ভিতর, ধর্ম নিয়ে বিভিন্ন প্রপাগান্ডা ছড়াবে, তারপর হচ্ছে আমাদের মধ্যে ক্ল্যাশ করানোর চেষ্টা করবে, তারপর যেই অন্য রাজনৈতিক দল আসবে সেটার তার ঘাড়ের উপরে বসার চেষ্টা করবে, অনেক কিছু করবে। তো যতগুলা সম্ভাবনা আছে আমাদের মাথায়, যতগুলা সম্ভাবনা আসে যে ভারত এটা করতে পারে, ওইটা করতে পারে, আমরাও বাংলাদেশে 18 কোটি মানুষ বসে আছি সেই সম্ভাবনাগুলো নিয়ে যে যেটাই করবা আমরা তোমাদের বিরোধিতা করব। আর সেটা করতে গিয়ে যদি রক্ত দিতে হয় তাহলে দিতে থাকবো, সফল হতে দেব না। আর বাংলাদেশের মানুষের এই স্বাধীনতাকামী প্রত্যাশা, স্বাধীনতাকামী যেই আবেগ, সেই আবেগকে কখনো ভারত হারাতে পারবে না। ভারত না, কোনো শক্তি হারাতে পারবে না। আজকে বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যমে আপনারা দেখেন, প্রত্যেকটা গণমাধ্যমে শুধু একটাই কথা, বাংলাদেশের কিভাবে বিজয় হইল, বাংলাদেশের ছাত্ররা কি করে দেখাইলো। এখন ভারতের কথা বাদ দিলাম, শেখ হাসিনার কথাও বাদ দিলাম, তবে আমরা একটা মুক্তি পাইছি ঠিক, কিন্তু আমরা যে অধিকারের জন্য লড়াই করছিলাম সেই অধিকারটা কিন্তু আমাদের পূরণ হয় নাই। আমাদের ছাত্ররা লড়াই করছিল তাদের অধিকারের জন্য, তারপর আমাদের জনগণের যে গণ অভ্যুত্থান সেটা ঘটছে হচ্ছে জনগণের সবার অধিকারের জন্য। সেখানে আপনার সবার অধিকার আছে, ছাত্র, পুলিশ, আর্মি, সাধারণ জনগণ, বেসরকারি চাকরিজীবী, সরকারি চাকরিজীবী, খেটে খাওয়া মানুষ, কৃষক, সবার অধিকার। সবার উপর যে অত্যাচার করা হয়েছে, দ্রব্যমূল্যের যে দাম বৃদ্ধি করা হয়েছে, আমরা অনেক টাকা দিয়ে কোনো সবজি কিনতে গেলেও আমরা অনেক টাকা দিয়ে কিনতে হয় সেটা, কিন্তু সেই সবজি আমরা যে টাকা দিয়ে কিনি আর যে কৃষক সেই সবজিটা চাষ করে, সেই কৃষক কি ওই পরিমাণে টাকাটা পায়? তার অর্ধেকও পায় না। রমজানে আমরা শুনছি, অনেক জায়গায় খবর পাইছি যে বেগুন নাকি 1 টাকা কেজি বিক্রি করছে। বাজারে নিয়ে গেলে 100 টাকা বস্তা অথবা 1 টাকা কেজি। গ্রামটির অন্য চাষিরাও বলছেন প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 1 টাকায়। বেগুনের দাম কেজিতে 1 টাকা বলায় জমিতে নষ্ট করছেন রংপুরের পীরগাছার কৃষক। খেতে বেগুনের কেজি মাত্র 1 টাকা আর বাজারে বিক্রি হচ্ছে 5 থেকে 6 টাকায়। কিন্তু ঢাকায় কিন্তু আমরা 30 টাকা কেজি বেগুন কিনছি। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের কাছ থেকে 30 টাকা নেওয়া হচ্ছে, কিন্তু যে কৃষক এই বেগুনটা চাষ করছে সেই কৃষককে কিন্তু 1 টাকা দেওয়া হয়েছে। ভাবতে পারতেছেন? আর সেই টাকাগুলো কই গেছে? সেই টাকাগুলো সব কিছু গেছে ভারতে। জায়গায় জায়গায় যে সিন্ডিকেট আছে, সব সিন্ডিকেটের মধ্যে আপনার সব সিন্ডিকেটের মাথায় বসে আছে যে লোকগুলা মন্ত্রণালয়ে, সচিবালয়ে, সব হচ্ছে ভারতীয় লোক। আর ওরা আমাদের এখানে আসছিল লুইটা বুইটা খাওয়ার জন্য। 17 বছর খাইছে,
আর দেব না। এখন আমরা আমাদের দেশকে নিয়ে চিন্তা করব। এখন আমার আহ্বান যে ছাত্র ভাইয়েরা এবং যারা যারা দেশের কারণে, দেশের কল্যাণের জন্য এই যুদ্ধ করছে, এই দেশকে আবার স্বাধীন করছে, তাদের প্রতি আমার অনুরোধ, তারা যেন কোনো, অবশ্য তারা জানে যে তারা কি করবে, তবে আমরা তাদের কাছে অনুরোধ করতে চাই যে ভাই, স্বাধীন হয়েছে, কিন্তু এখন আমাদের স্বাধীনতাটা রক্ষা করতে হবে। অর্থাৎ আমাদের যেই বিষয়গুলো নাকি এতদিনে ম্যাসাকার হিসেবে সৃষ্টি হয়ে গেছে, বাংলাদেশের ধ্বংসযজ্ঞের জন্য যেই বিষয়গুলো দায়ী, সুপ্রিম কোর্ট থেকে নিয়ে একদম পুলিশ পর্যন্ত এবং সরকারি কর্মকর্তা কর্মচারী পর্যন্ত যারা যারা দায়ী আছে, যেই সংবিধানের যেই আর্টিকেল দায়ী আছে, যে পদের যে কর্মীরা দায়ী আছে, সব জায়গাকে এখন আমাদের রিফর্ম করতে হবে। আমাদের সবগুলো জায়গা আবার পুনর্গঠন করতে হবে, এমনকি সংবিধান পর্যন্ত। কারণ যেই সংবিধান নিয়ে এই সরকারি অত্যাচার করছে, সেই সংবিধান তো আর রাখা যায় না। যেই পুলিশ বাহিনী নিয়ে আমাদের উপর অত্যাচার করছে সামরিকরণ করে, সেই পুলিশকে তো আর সামরিক রাখা যায় না। যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের ধর্মকে শান্তির জায়গায় অশান্তির বিষয় বানানো হয়েছে, সেই শিক্ষা ব্যবস্থাকেও তো আর ওই রকম রাখা যায় না। তা আমার অনুরোধ আপনাদের কাছে যে আপনারা সবাই এই বিষয়টা নিয়ে ভাববেন যে দেশে কোন কোন মানুষ কিভাবে নির্যাতিত হয়েছে, এবং সেই নির্যাতনগুলো যেন ভবিষ্যতে আর না হয়, তার জন্য যা যা করণীয় তা আপনারা করার চেষ্টা করবেন। আমরা আপনাদের সাথে আছি। ধন্যবাদ।